নির্বাচিত এমপি যারা তারা এগুলো লুটপাট করে নিচ্ছে। কে যাচাই বাছাই করবে, কে এইটা সুপারভাইজ করবে, এই কমিটি আর এই যাচাই বাছাইকারী নিয়োগ করা নিয়েই দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হইতেছে। অনেকগুলো ইউনো অফিস অ্যাটাক হয়েছে, নিজেরা মারামারি করেছে। ফলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা হয়েছে আমাদের সাধারণ দরিদ্র মানুষের জন্য আরেকটা বিড়ম্বনার বিষয়। এরপরে হচ্ছে আমাদের শিক্ষক এবং শিক্ষা সম্পর্কে সরকারের যে চরম ব্যর্থতা, সেটাও আপনাদের কাছে পেশ করে। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটি বা গভর্নরের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য সরকার মাঝখানে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছিল। সারা দেশে ফুঁসে উঠেছে শিক্ষকরা, সমস্ত মহল থেকে ছাত্র শিক্ষক বিক্ষোভ করেছে। এখন ওনারা থামছেন, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। সুদীর্ঘকাল বাংলাদেশের ইতিহাসে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা রাজনীতি করছেন। বেসরকারি যেখানে সরকারি এমপিওভুক্ত বেতন থাকে, তারা পার্লামেন্ট ইলেকশন করে, তারা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়। জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অব্লিগেশন নাই। ওনারা নতুন করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা মিটিং করে কমিশনে ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে একটা রিকমেন্ডেশন অ্যাপ্রুভ করেছেন যে এমপিওভুক্ত কোনো শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। জামাত ইসলামের পক্ষ থেকে একটা ডেলিগেশন আমরা গিয়েছিলাম, লিখিতভাবে আমরা বলেছি যে আপনাদের এই সিদ্ধান্ত বাতিল করুন। ওনারা আমাদেরকে এইটুকু বলেছেন যে না, আমরা আমাদের কমিশনের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করেছি, কিন্তু আমরা এখনো মন্ত্রণালয়ে এই চিঠিটা পাঠাইনি। আমরা বলেছি এটা আপনাদেরকে বাতিল করতে হবে। এখন নতুন করে শুনছি সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটার জন্য আপনারা আইন তৈরি করার জন্য খসড়া রেডি করুন। বেসরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতিতে অংশ নিতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, এটা সরাসরি সংবিধান বিরোধী। প্রত্যেকটি নাগরিক তার মত প্রকাশের, রাজনীতি করার অধিকার আছে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সার্ভিস রুল আছে, কোড অফ কন্ডাক্ট আছে, সে বিষয়ে সে বিধি তারা মানছেন দীর্ঘকাল থেকে, তারা তো এটা করেন না। নতুন করে দীর্ঘকাল যেটা নাই সেখানে আবার সরকার হাত দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই যে অযাচিত হস্তক্ষেপ করে কি উদ্দেশ্য ওনাদের আছে। আমরা মনে করি শিক্ষাঙ্গন নিয়ে সরকার একটা চরম নৈরাজ্য সৃষ্টি করছেন। এখানে শৃঙ্খলা রক্ষায় তারা ব্যর্থ হচ্ছেন। শিক্ষকদের বেতন ভাতা প্রদান এবং নবম পে স্কেল বাস্তবায়নের যে ওয়াদা ছিল সেটা অস্বাভাবিক বিলম্ব করা হচ্ছে। শিক্ষকরা নিদারুণ কষ্ট তারা ভোগ করছেন। এবং শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের শূন্য পদ 36,235টি প্রধান শিক্ষক পদের পদোন্নতি দেওয়ার কথা ছিল। 38,443 জন সহকারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা আগের থেকেই ছিল। এই সব পদগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক যারা রিটায়ার করে আছেন, আর্থিক তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলো তারা পাচ্ছেন না। 80,320টি আবেদন, যারা মানবিক, অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, হজে যাবেন, রিটায়ারমেন্টের পরে তারা তাদের অবসরের সে ভাতাগুলো পাচ্ছে না। তো সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বাস্থ্য খাতের যে কি নৈরাজ্যের কথা তো সব টের পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী যখনই তার মাথায় উঠতেছে এক এক জায়গায় চলে যাচ্ছে, সারাদিনের কোনো অভিজ্ঞতা খোঁজখবর নাই, এক এক জায়গায় গিয়ে এক এক সিদ্ধান্ত দিচ্ছেন। আর রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ, জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে। প্রত্যেকটি উপজেলা পর্যায়ের কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনা ঘোষণা আগের থেকেই করা হয়েছে। 6 মাস চলে গেছে, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো 100 বেডের উন্নীত করা হয়নি। এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ব্যাপক ঘাটতি, ঔষধ সংকট, হাসপাতালগুলো একেবারেই অব্যবস্থা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। আমাদের এমপি সাহেবরা যাচ্ছেন এই সিন্ডিকেট এবং দুর্নীতির জায়গায়, যখন যাচ্ছে সেখানে ওই সিন্ডিকেট দ্বারা আমাদের এমপি সাহেবরা পরিদর্শনে বাধাগ্রস্ত হচ্ছে। হামে কি পরিমাণ শিশু মৃত্যুবরণ করলো সরকার, পূর্বে সরকারকে দোষ দিল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির সময় এই সরকার কিন্তু কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা, প্রিপারেশন নিতে পারে নাই। আমাদের বিরোধী দলের এমপি সাহেবরা উন্নয়নের জন্য, নির্বাচিত এমপি
তারা তাদের নিজেদের এলাকায় উন্নয়ন কাজ করবেন, বরাদ্দ, রাস্তাঘাট, মানুষের দারিদ্র্য বিমোচন, খাল নদী খনন, উন্নয়ন, রাস্তাঘাট, তাদের বরাদ্দের ক্ষেত্রে প্রচন্ড বৈষম্য করা হচ্ছে। বরং বিরোধী দলের নির্বাচিত এমপিদের খবরদারি করার জন্য মহিলা সংরক্ষিত আসন তাদের এক একজন এমপিকে তাদের মাথার উপরে বসায় দিয়ে তাদেরকে সুপারভাইজার বানানো হয়েছে। প্রচন্ড সংবিধান বিরোধী, সম্পূর্ণ অনিয়ম, দলীয়করণের একটা নির্লজ্জ পদক্ষেপ হচ্ছে এটা। নির্বাচিত একজন এমপিকে আপনি অনির্বাচিত সংরক্ষিত আসনের একজন মহিলা, যিনি ওই এলাকার কোনো মানুষ নন, তিনি তার উন্নয়নে তদারক করবেন? সংবিধানে একজন জনপ্রতিনিধির এখতিয়ারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে, এবং তাও করবেন আপনি বিরোধী দলের এমপির উপরে, সরকারি দলের সংরক্ষিত। তাহলে এখন সরকারি দলের এমপিরা যেখানে আছেন তার কাজকে তদারক করবে। এগুলো হচ্ছে নির্লজ্জ দলীয়করণ এবং নির্বাচিত বিরোধী দলের এমপিদের উন্নয়নের কাজে ব্যাপক হস্তক্ষেপ করা হচ্ছে। বিচার ব্যবস্থাতে একেবারে সর্বনাশ করা হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থাটা শেষ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় করা হয়েছিল, সেই সচিবালয় তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স, যেটা সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয়, বিচার বিভাগের প্রশাসনিক স্বায়ত্তশাসন জোরদার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছে। স্বাধীন বিচারক ব্যবস্থা নিয়োগের 2025-এর যে সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স, সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন হচ্ছে যে বিচারপতি নিয়োগের স্বচ্ছতা, মেধা থাকলো না, রাজনৈতিক প্রভাব এখানে এসে পড়ল। তো আমি সরকারের ব্যাংক প্রসঙ্গটা আমি বলেছি। ব্যাংক লোনের ব্যাপারে প্রায় 50,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন নিয়েছে প্রথম মাসে সরকার, আর এ পর্যন্ত প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে সরকার ঋণ গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুগণ, ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই সরকার ক্ষমতায় আসার পরে ব্যাপক হারে পুশিনের প্রেসার চলেছে, সীমান্ত হত্যা চলেছে। সেটা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। 11 দল জামাত ইসলামীকে সেই সব সীমান্তবর্তী জেলাগুলোতে তার প্রতিবাদ করতে হয়েছে, ভূমিকা রাখতে হয়েছে, রাজধানীতে মিছিল করতে হয়েছে। সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।